দর্শক, আমন্ত্রণ আজ দুপুরে আপনাদের সঙ্গে আছে আমি নুসাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। বাংলাদেশের সমসাময়িক 14 জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী স্টিল লাইফ। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারি ও ভূমি আর্ট গ্যালারির যৌথ আয়োজনে ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী আল আখির সরকারের দ্বিতীয় একক চিত্রকলা প্রদর্শনী শতবর্ষের ঢাকা। প্রদর্শনী চলবে 31 জানুয়ারি পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে লিটন সরকারের একক চিত্রকলা প্রদর্শনী পৌরাণিক মন, কাগজে মিশ্র মাধ্যম। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 31 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে বিশেষ টক শো সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। রাত 8টা 20 মিনিটে থাকছে আলামিন স্বপনের রচনায় তাইফুর জাহান আশিকের পরিচালনায় ধারাবাহিক নাটক ফাউল। এই এলাকায় আমার চেয়ে বুদ্ধিমান লোক কিন্তু একটা, মানুষের যদি বুদ্ধি না থাকে, আমার বুদ্ধি আছে, আমার কাছে চায় আমি দিই। আমি তো আমলের কিছু কই নে। না না, তোমরা কিছু বলো নাকি? সবকিছু বলি আমি, করিও আমি। দয়া কইরা কটা দিন একটু শান্ত থাক। দুলা ভাই, আমি আপনার সাথে যাত্রা নায়িকার ছবি তোলাটা এটা ভুল হয়ে গেছে আমার মনে হয়। আমি ভিতর থেকে ফিল করতেছি, সরি ফিল করতেছি। আমি কিন্তু সেই ছবি আপার কিন্তু দেখাই নেই। তুমি ছবি তুলবা কি আর তুমি ওখানে যাইবা কি? রাত 9টা 30 মিনিটে থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফার পরিচালনায় মার্সেল প্রেজেন্স হাসো সিজন 7। সেদিনের ভাইরাল নিউজ, এয়ারপোর্টে 70 কেজি হিরোইন আটক। এই খবর শুনে দেশের সব রিপোর্টার এয়ারপোর্টে চলে এলো নিউজ করতে। গিয়ে তো সবাই অবাক, দেখে আটক শব্দ পারিয়া। সেদিনকে আম্মু আমাকে ডেকে বলে, মহিবুল্লাহ তুই রাতের ওষুধ খাও নাই? আমি বলি এই তো সকালে খেয়ে ফেললাম। রাতের ওষুধ সকালে খেলে হবে? আমি বলি ওষুধ কি আর জানে, এখন রাত না সকাল। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী রত্না দাস। শুভ দুপুর আপু। শুভ দুপুর। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি? আমি তো ভীষণ ভালো আছি। বসন্তের পাখি বসে আছে আজকে আমাদের সামনে। কেমন যাচ্ছে গানের সাথে সময়টা? সময়টা বেশ মানে ভালো যাচ্ছে আসলে। আর আপনার এই যে একটা সময়, আপনার এখন এই যে প্রকৃতিতে মানে ফাগুন আসবে, আমাদের প্রাণের বই মেলা, একটা বারোটা যে বসন্তের যে একটা অবগাহন, এই অবগাহনে আমরা সকলেই খুব মানে ভালো আছি আর কি। খুব একটা সময় মানে সুন্দর সময়, প্রকৃতিও নতুন একটি সাজে সাজবে এবং সেইখানে আমাদের মনটাও আসলে সেই জায়গা থেকে একটু রঙিন হয়ে আছে, মুখরিত। খুব গানের সাথে কেমন ব্যস্ততা আছে আপনার? খুব সম্প্রতি একটি গান রিলিজ হলো, কেমন রেসপন্স পেয়েছেন? গানের সঙ্গে মানে গান ছাড়া তো আসলে একদমই থাকতে পারি না, তো গানের সঙ্গে তো সারাক্ষণই বসবাস। তো সবসময়ই গান মানে রিলিজ হচ্ছে, মানে বিশেষ দিবস কেন্দ্রিক অথবা দিবস ছাড়াও। আমি সাধারণত দিবসে বিশ্বাস করি না, নজরুলের দিবসে আমি তো করি, তাছাড়াও আমি মানে দিবস বাদে আমি সবসময় গান করে থাকি। তো সর্বশেষ যে গানটি আপনার এসছে সেটি হলো নজরুলের খুব বিখ্যাত এবং জনপ্রিয় একটি গান, আপনি জানেন, বুলবুলি নীরব নার্গিস বনে, এই গানটি এসছে আর কি। আচ্ছা, কতদিন হলো রিলিজ হয়েছে? এইটা রিলিজ হয়েছে 25 ডেজ। ও, তাহলে তো খুব বেশি দিন হয়নি। রেসপন্স কেমন পাচ্ছেন এর মধ্যে? সাড়া কেমন পেয়েছেন? এই গানটার না খুব ভালো মানে সাড়া পেয়েছি। বিশেষত এই গানটার যে সঙ্গীতায়োজনটা করেছে
এইটা মানে সকলেই খুব ভালোভাবে আসলে রিসিভ করেছে যে সঙ্গীত আয়োজনটা একটু নতুনত্ব মানে করবার চেষ্টা করেছি। সাধারণত নজরুলের গান আপনি জানেন যে মানে রবীন্দ্রনাথ এবং নজরুলের গানে সাধারণত ওই যে পৌরাণিক যে ভাবধারাটা সেটাই সব সময় চলে এবং কমন গানগুলো আমরা গেয়ে থাকি। তো আমি যেটা চেষ্টা করি ওখান থেকে একটু বেরিয়ে এসে যে নতুন প্রজন্মের মানে শ্রোতাদেরকে ঠিক তাই অপ্রচলিত গানগুলো তো বটেই, প্লাস আপনার তরুণ যে প্রজন্ম আমাদের রয়েছে তাদেরকে নজরুলের গানের সঙ্গে পরিচিত মানে করে দেওয়া এবং সেই সঙ্গীত আয়োজনও নতুন করে করে এবং আমার সেই যে সঙ্গীত আয়োজনের সঙ্গে কিছু পার্ট আমি কলকাতা থেকেও করে নিয়ে এসেছি, মানে মানে মিউজিকটা যখন করি। তো আমার শ্রোতারা যখন শুনবে আমার ইউটিউব চ্যানেলে আছে যে বুলবুলি নীরব, নিশ্চয়ই তারা সেই ফ্লেভারটা পেয়ে যাবে। তাহলে রেকর্ডিংটা কি কলকাতাতে হয়েছে না বাংলাদেশে? মানে কলকাতাতে কিছুটা হয়েছে, কিছুটা বাংলাদেশে হয়েছে, এইভাবে হয়েছে। আচ্ছা, তাহলে তো বেশ মানে খাটনি করে কাজটা করা, পরিশ্রম করে। প্রচুর মানে অবশ্যই জানেন যে নজরুলের গান মানে হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত ভিত্তিক গান, সেখানে মানে প্রচুর চর্চা না করলে পরে সেই জিনিসটা আসে না আসলে। তো আমরা যখন সেই জিনিসটাকে মিউজিক ভিডিওর আকারে যখন পারফর্ম করি তখন তো এটা নিয়ে অনেক কিছু ভাবতে হয়, অনেক মানে পড়াশোনা করতে হয়, স্টাডি করতে হয়। মিউজিক ভিডিওটা কেমন বা কিভাবে আসলে সাজিয়েছেন মিউজিক ভিডিওটাকে? মিউজিক ভিডিওটা ঠিক এমনই একটা দিনে ফগিও একটা ছিল, ওয়েদার ছিল। আচ্ছা, তো আমরা আপনার সেই 300 ফিটে এবং বোটানিক্যাল গার্ডেনের মনোরম কিছু লোকেশনে আমরা মিউজিক ভিডিওটা করেছি। সিনেমাটোগ্রাফার খুব আমার প্রিয় একজন মানে ছিল, সিনেমাটোগ্রাফার ছিল। তো আমরা খুব আনন্দমুখর একটা পরিবেশে মিউজিক ভিডিওটা করেছি এবং মজা করতে করতে কাজ, খুব মজা করতে করতে। এবং মানে আপনি দেখবেন এখন যে এটা আবহাওয়াটা যে কুয়াশাচ্ছন্ন একটা আবহাওয়া, তো সেই গানটার মধ্যে না মানে মানে শীতের একটা ব্যাপার আছে, মানে স্টার্টিং এই একটা কুয়াশা দেখাচ্ছে, কুয়াশার পরে আমি এসেছি, কুয়াশা ভেদ করে আমার মানে প্রবেশ, এরকম একটা কনসেপ্ট ছিল আসলে। আচ্ছা, টোটাল কত সময় লেগেছে মানে গানটি যখন থেকে প্ল্যান করলেন যে এই গানটি করবেন, তারপর রেকর্ডিং, তারপরে আবার মিউজিক ভিডিও, তারপর রিলিজ দেওয়া, টোটাল সময়টা কতদিন লেগেছে? টোটাল সময়টা তো মাস 2-2.5 লেগেছে, কারণ এটার একটা মানে খুব বড় পরিকল্পনা ছিল। তো সেই পরিকল্পনাটাকে যখন আমরা রূপ দিতে চাই সেটা নিয়ে তো আসলে খুব বোঝাপড়া করতে হয়, সেটির জন্য 2-2.5 মাস আমার লেগেছে। তারপরে মিউজিক ভিডিওটা হয়ে যাওয়ার পরে এটা এডিটিং সবকিছু ঠিকঠাক করে রিলিজ দিতে আপনার আগের মানে লেগেছে 2 মাস, তারপরে হয়তো আরো হাফ। এখন নতুন আর কি কাজ করা হচ্ছে? এখন নতুন এই মুহূর্তে আমার আরো 2টো গানের কাজ চলছে, নজরুলের গানের, সেই 2টো কাজ নিয়ে মানে ভয়েস দিচ্ছি। মানে সেটা কি রেকর্ডিং শেষ নাকি রেকর্ডিং? না, ওটা চলছে রেকর্ডিং, আপকামিং সেই গান দুটো। আচ্ছা, একটু যদি পেছনের দিকে চলে যায় যে এই যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গানগুলো আপনাকে ভীষণ রকম ভাবে টানে, কিন্তু নজরুলের তো একটা দর্শন আছে, যে দর্শনটাকে আসলে লালন না করলে শিল্পবোধটা আসলে মূলত তৈরি হয় না। কোন দর্শনগুলো আপনাকে ভীষণভাবে আকৃষ্ট করে? আসলে নজরুলের দর্শনের কথা বলতে গেলে আমি কোনটা রেখে কোনটা বলবো এটাই আমার মানে বলার। আসলে সেই ছোটবেলা থেকেই নজরুলের গানের সঙ্গে আমার সম্পৃক্ততা খুব ছোট, তখন আমি ক্লাস 1-2 পড়ি, সেটা খুব ভালো করে মনে নেই। তবে নজরুলের গান নাচ করতে গিয়ে নজরুলের গানের প্রতি যে প্রেমটা, প্রীতিটা, সেটা জেগে ওঠে। তারপরে যখন একটু বড়বেলায় ছায়ানটের সঙ্গে যখন সম্পৃক্ত হলাম, আমি কলকাতাতে শিখতে গেছি, তখন যত মানে পড়তে গেছি নজরুলকে ততটাই আমি মুগ্ধ হয়েছি, মানে কোন বিশেষণে আমি তাকে বিশেষায়িত হব। এবং শিল্পের মানে এহেন কোনো শাখা নেই যেখানে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথের বিচরণ নেই, তাদের হাত ধরে আমরা আধুনিকতা শিখেছি। এবং নজরুলের মানে নজরুল নিজেই বলে গেছেন ওনার জীবদ্দশায় যে আমি সাহিত্যে কিছু দিতে পেরেছি কিনা আমি সেটা বলতে পারছি না, কিন্তু সঙ্গীতে আমি কিছু একটা দিতে পেরেছি। তো এই যে ওনার বলা, কবির নিজের বলা, এবং ওনার প্রায় 4500 গান রয়েছে, হ্যাঁ, এই গানগুলো নিয়ে যখন কাজ করি, কথা বলি, যখন গানগুলোকে হৃদয়ঙ্গম করি, তখন না খুব ব্যাকুল লাগে যে একটা মানুষ এতটা মানে মানে কি করে এতটা মানে হয়, ভার্সেটাইল হতে পারে, এতটা ভার্সেটাইল কি করে হয়। এবং উনি এখনো পর্যন্ত অনাবিষ্কৃত রয়ে গেছেন, কারণ ওনার এত ভার্সেটাইল, এত রহস্য, মানে একটা লাইনে এক এক গানে উনি এক এক রাগের ব্যবহার করেছেন। এবং সেগুলো যখন পাঠ করি, সেগুলো যখন পারফর্ম করি, তখন খুব খুব অবাক হয়ে যায় যে একটা মানুষ কি করে এতটা জিনিস কি করতে পারে। তিনি শ্যামা সঙ্গীত লিখেছেন, তিনি ইসলামী গান লিখেছেন। তাহলে
মানে তিনি কোথায় আসলে কাজটা করেন, এরকম ব্যাপারটা আসলে। আপনি আর আপনার বোন শম্পা দাস, মানে আপনাদের দুজনেরই নজরুল সঙ্গীতের প্রতি ভালো লাগা বা শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি ভালো লাগা, এটা আসলে মূলত কার থেকে আপনারা অনুপ্রাণিত হয়েছেন? পরিবারে কি এমন কেউ ছিলেন যিনি নজরুল সঙ্গীত বা শাস্ত্রীয় সঙ্গীত গাইতেন বা ভালো লাগার জায়গাটা ছিল? এইটা একেবারেই মানে পরিবার কেন্দ্রিকই আসলে, কারণ আমার বাবা এখন বেঁচে নেই, উনি ভালো তবলা বাজাতে পারতেন। আচ্ছা। আমার ভাই সাংবাদিকতা করতেন, তারপরে 2 বোন আমরা নাচ করতে যেতাম একই সঙ্গে। ওখান থেকেই আসলে নজরুলের প্রতি ভালো লাগাটা তৈরি হয়। এবং বাবা মা খুব ভালো গল্পের বই মানে পড়ে পড়ে শোনাতেন। তখন আমি 1-এ পড়ি, 2-এ পড়ি, এখনো মনে পড়ে যে অনেক বড় বড় লেখকদের বই আমার মা আমাকে শুয়ে শুয়ে মানে করতো, পড়ে পড়ে শোনাতেন। এই যে ধারাবাহিকতা, এগুলো কিন্তু একটা সিস্টেম, এগুলো একটা সিস্টেম। আপনি যদি পার্টিকুলার বলেন যে শুধুই নজরুলের গান, না, একদিনে ভিত্তিটা তৈরি হয় না আসলে। একটু একটু করে জাগে জিনিসগুলো, যে একটু সাহিত্য, একটু শিল্প, একটু নাচ, একটু গান, একটু কথা বলা, একটু উপস্থাপনাও করেছি আমি কিছুদিন। এই যে ব্যাপারগুলো আসলে সাংস্কৃতিক চর্চার মধ্যে নিজেকে নিমগ্ন রাখা, সংস্কৃতির যে পরিমণ্ডল, সংস্কৃতি তো একটা ব্যাপক ব্যাপার আসলে। হ্যাঁ, সংস্কৃতিকে আমরা এক কথায় প্রকাশ করতে পারবো না। তো সংস্কৃতির যে প্রায় অনেক শাখাতেই বিচরণ করেছি, তো সবকিছুর মিশেল এবং পরবর্তীতে আপনার নজরুলের গানকে একবার আঁকড়ে ধরার যে ব্যাপারটা, সেটি মানে থিতু হওয়া। ঠিক। আচ্ছা, নজরুল সঙ্গীত গেয়ে একজন সঙ্গীত শিল্পীর জন্য জীবিকা নির্বাহ করাটা কি খুব বেশি কঠিন হয়ে যায়? কারণ সবাই তো আসলে চায় বিভিন্ন রকমের, মানে যারা দর্শক শ্রোতা আছেন তারা চায় একজন শিল্পী সব ধরনের গান গাইতে পারবেন, বিশেষ করে এই সময়টাতে আমরা দেখি। একজন নজরুল সঙ্গীত শিল্পীর জায়গা থেকে আপনার ভাবনাটা কেমন? নজরুল সঙ্গীত গেয়ে জীবিকা নির্বাহ মানে করা, এটা স্বপ্ন, একেবারেই স্বপ্ন। মানে এটা কখনোই সম্ভব না, কারণ শিল্পীদের জীবন আসলে খুব দুঃখের, খুব মানে বেদনার জীবন তাদের। তারা ভালোবেসে শিল্প চর্চাটা করে, তাদের ভালোবাসাটা মানে তারা লালন করে বুকের মধ্যে। বিশেষত আমি যদি নজরুলের গানের কথা বলি, অন্য গানের কথায় আমি যাচ্ছি না এখন, নজরুলের গানের যদি আমরা কথা বলি, নজরুলের গানে তো আপনি কোনো স্পন্সর পাচ্ছেন না। তাহলে কি হচ্ছে, আমরা যে মিউজিক ভিডিওগুলো করছি, আমরা যে কাজগুলো করছি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, তো সেটিতে আমরা আমাদের নিজের মানে তাগিদ থেকে অর্থায়ন থেকেও বটে সেটা করছি আমরা। তো এটা একেবারেই একান্ত ভালো লাগা। ওই ভালো লাগার বুননটা যদি আপনার মধ্যে তৈরি না হয়, তাহলে পরে আপনি এটা করবেন না, যেন আমি এটা করবো না। আমি অনেক আঘাত পাই এই কাজ করতে যেয়ে, হ্যাঁ, অনেক আঘাতের সম্মুখীন হই, তারপরও আমার মন মানে না, আমাকে করতেই হবে। এই যে একটা মনের ভেতরের যে তাগিদ, এই তাগিদ তো আসলে শিল্প বোধই দেয়, তাই না? আসলে তাই। একটি গান শুনি আমরা আপনার কণ্ঠে। আচ্ছা, ওই যে বললাম প্রথমেই যে এখন আসছে মানে ফাগুন আসছে, আমাদের প্রাণের বইমেলা, তারপরে ছাতিম ফুলের গন্ধ মৌ মৌ করছে প্রকৃতিতে, তো সেরকমই একটি মানে গানের একটু চরণ শোনাচ্ছি। দোলা লাগিল দক্ষিণার বনে বনে, দোলা লাগিল চিত্ত চপল নৃত্যকে, ছন্দে ছন্দে যায় ডেকে, যৌবনের বিহঙ্গ ওই ডাকে ডাকে ক্ষণে ক্ষণে, দোলা লাগিল দোলা লাগিল। ভীষণ সুন্দর একটি গান। আপনি নিজে তো একটা লম্বা সময় ধরে গান শেখা হয়েছে এবং এখনো গান শেখা বা চর্চার মধ্যেই আছেন। আপনি গান শেখানোর ব্যাপারে কি আগ্রহী কিনা, বা কেউ আপনার কাছে গান শিখতে আসে কিনা? আমি গানের যদি শিক্ষকতা শব্দটি যদি বলতে হয়, তাহলে সেটির সঙ্গে যুক্ত আমি বহু বছর আমার বেশ কিছু ছাত্রছাত্রী রয়েছে। আমি শিশু একাডেমিতে গান শিখিয়েছি, আমি ছায়ানটে, ওখানে আমি ছায়ানটে মানে শিখেছি, তারপর শিখিয়েছি। আচ্ছা, তো এরকম ব্যাপারগুলি আসলে চলছে। হ্যাঁ, এখনো কি আছেন? এখনো আছে। নিজের কোন একটা স্কুল বা স্কুল আছে আমার নিজের মানে সুরধ্বনি কলা কেন্দ্র নামে একটি স্কুল রয়েছে। আমরা
মানে সবসময় সেখান থেকে আমরা প্রোগ্রাম নির্মাণ করে থাকি। আচ্ছা, তো সেখানে কি শুধুমাত্র নজরুল সঙ্গীতই শেখানো হয় না একেবারে সব না। ধরনের গান? সব ধরনের, সেখানে আপনার গিটার আছে, আচ্ছা। গান আছে, সঙ্গীত আছে, নজরুলের গান আছে, আধুনিক গান আছে, তারপরে আপনার আমাদের যে 5 কবি রয়েছে 5 কবির গান আছে, তারপরে রবীন্দ্রনাথের গান আছে, সকল রকমের গানই রয়েছে, মানে সংস্কৃতের সকল ধরনের সম্মিলন ওখানে হয়ে থাকে। আচ্ছা, নতুনদের মধ্যে কেমন আগ্রহ দেখেন, যে কোন গানের প্রতি তাদের ভালোবাসাটা বেশি, কোন ধরনের গানগুলো তারা শিখতে চায় বেশি? নতুনরা সব রকমের গানের প্রতি তাদের কিন্তু আগ্রহ আছে। আমরা যে একেবারেই মানে হুটহাট বলে দেই নতুনদের মধ্যে আগ্রহ নেই বা চর্চা করতে চায় না, মানে তেমনটি আমি আসলে বলছি না। তারা খুব আগ্রহী, কিন্তু তাদেরকে একটু ভালোবেসে আসলে ওই শিক্ষাটা দিতে হয় যে আমি ওদেরকে একটা জিনিস আমি করাবো, একটু ভালোবেসে করলে না ওরা খুব ভালো রিসিভ করে আসলে, মানে আগ্রহী হয়, খুবই আগ্রহী। এবং পরিবারও বলবো আমি যে ওদের বাবা মা যদি ওদেরকে সেই চর্চাটা যদি ছোটবেলা থেকে ভালো করে যদি করানোর দিকে যদি একটু একটু মনোযোগী হয়, তাহলে পরে ওরা খুব ভালো করবে ভবিষ্যতে। আসলে শাস্ত্রীয় সঙ্গীত শিখতে তো আসলে অনেক বছর সময় লাগে, অনেক বছর লেগে যায়, ডেডিকেশন লাগে। সেই ডেডিকেশনটা কি বা সেই সময়টা কি তারা দিতে চায়? একটু তাড়াহুড়ো বোধহয় খেয়াল করি, একটু তাড়াহুড়ো তো আসলে থাকে, যে একটু গান শিখেই হয়তো একটু গান গাইতে চায়, একটু চ্যানেলে গাইবো, কোথাও গাইবো, কিন্তু আমি ওদেরকে বারবার বলি যে ভালো করে যদি শেখাটা হয় তাহলে সব জায়গায় গাওয়া যায়। হ্যাঁ, সেখানে খুব একটা সেটা সময় দিতে হয়, সেটা বা সময় দিতে পরিশ্রমেরও হবে, একটা ব্যাপার আছে, তার জন্য প্রচুর পরিশ্রম, প্রচুর চর্চা করে দিতে হবে। আসলে চর্চার বিকল্প নেই। আপনার প্রথম মঞ্চে ওঠার অভিজ্ঞতা যদি বলতেন, প্রথম কবে উঠেছিলেন, কত বছর বয়সে? নিশ্চয়ই অনেক ছোটতে। খুব ছোটবেলায়। আমার বাবা শিক্ষক ছিলেন, বাবার স্কুলের কোন একটা প্রোগ্রামে আমি এত ছোট ছিলাম যে আমাকে মানে টুলের উপর দাঁড় করিয়ে দিয়েছিল। আমি হারমোনিয়াম বাজাতে পারতাম না, কেউ হয়তো একজন বাজিয়ে দিয়েছিল, আমি গিয়েছিলাম। আমার ঠিক ততটুকুই মনে পড়ে। তারপরে সবাই বলতো যে স্যারের একটা ছোট মেয়ে গান গেয়েছে, এরকম একটা আমার মানে প্রথমকার মানে তখন কি নার্ভাসনেস কাজ করেছে প্রথম যখন মঞ্চে উঠেছিলেন অনেক ছোটবেলায়? কখনোই নার্ভাসনেস কাজ করে না, কারণ ওই যে ভালোবেসে কাজটা করলে না ওই জিনিসটা আসলে বেশ কমই হয় আসলে। এখন যখন আপনি চিন্তা করেন নিজের ছোটবেলার দিনগুলোর কথা, তখন মনে হয় না যে এত ছোট বয়সে স্টেজে উঠে আমি গান করেছি, কি অবাক করা একটা ব্যাপার, এবং কোনো রকম কোনো নার্ভাসনেস কাজ করেনি? আসলে মানে মানে স্টেজে খুব ছোটবেলায় যে আমি শুধু গান করেছি তা কিন্তু না, নাচও করেছেন? আমি নাচ করেছি, আমি কবিতা আবৃত্তি করেছি এবং উপস্থাপনা করেছি। মানে এমনটাও মনে আছে যে আমি দুটো পার্ট করছি, একবার মেইল পার্টের কবিতা পড়ছি, আবার ফিমেল পার্টের কবিতা পড়ছি। এবং কবিতা পড়তে যে আপনি জানেন যে আমাদের যে পল্লীকবি জসিমউদ্দিনের কবিতা পড়তে যে এতটা আপ্লুত হয়ে গেছে ছোটবেলায়, ছোট মানুষ আমি কেঁদে ফেলেছি স্টেজেই, এরকম ব্যাপারটা। তো এই সঙ্গীতের মানে বিষয়গুলো, মানে শিল্প সংস্কৃতির ব্যাপারগুলো আসলে মানে ভেতরে খুব লালন করবার ব্যাপার, যেটি আমাদের পরিবার আসলে আমাদের মধ্যে রোপণ করে দিয়েছিল। সামনের দিনগুলোতে কি পরিকল্পনা আছে? নতুন গানের কাজের কথা তো আপনি বলছিলেন, কিন্তু এছাড়াও আর কোনো পরিকল্পনা কি আছে? সামনের দিনগুলোতে আসলে আমি খুব ভালো করে নজরুলের গানটা গেয়ে যেতে চাই। অত পরিকল্পনা আমি করি না, আমার ভালো লাগা থেকে আমি কাজ করি। সামনের দিনগুলোতে আমি চাইবো আমি যে কাজগুলো করছি এগুলো যেন মানে পরবর্তী প্রজন্ম যেন সেখান থেকে কোনো একটা পাঠ পায়, কোনো একটা মেসেজ পায়, কোনো একটা লার্নিং তাদের হয় যে এইভাবে নজরুলের গানকে আমরা বিশ্বময় ছড়িয়ে দেব, তাই না? নজরুলের 4500 গানকে আমরা শুধু 3টি 4টি গান 10টি 12টি গান না আবদ্ধ না করে এবং নজরুলকে কোনো দিবস কেন্দ্রিক না করে, যেমন আজকে কোনো দিবস নেই, তাই না, যে শুধু নজরুলের আপনার জন্মতিথি এবং মৃত্যু বার্ষিকীতে নয়, সকল সময় নজরুল আমাদের সকলের। কিন্তু নজরুল সঙ্গীত ছাড়া কখনো আপনার নিজের মৌলিক গান করবার ইচ্ছেটা আপনার তৈরি হয় না? আমি মানে পঞ্চকবির আর বাদবাকি 4 কবির গানও গেয়েছি। ইনফ্যাক্ট আমার থেকে লেজার ভিশন থেকে আমার 2টো সিডিও রয়েছে, তখন সিডির যোগ ছিল। কিন্তু আমার নজরুলের গানে যখন আমি একেবারে অবগাহন করলাম, তখন আমার মনে হলো যে এত ভার্সেটালিটি যে আমার অন্য কোনো গানে বোধ করি যাবার প্রয়োজন নেই আসলে। জি, এভাবে মিশে থাকুন নজরুল সঙ্গীতের সাথে। ভীষণ ভালো লাগছিল কথা বলতে। সবশেষে আপনার কণ্ঠে আরো একটি গান শুনতে চাইবো, কোনটি শোনাবেন? হ্যাঁ, ধন্যবাদ। আমি যে গানটি আমার মানে সদ্য যে রিলিজ হলো যে গানটি, ওখান থেকে একটুখানি করছি। বুলবুলি নীরব নারগিস বনে ঝরা বন গোলাপে বিলাপ শোনে, বুলবুল
নীরব নারগিস বনে ঝরা বন গোলাপের বিলাপ শোনে বুলবুল নীরব নারগিস বনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে আসবার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ এনটিভিকে আজকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।